নমস্কার, সবাইকে স্বাগত নিউজ দেওয়ার প্রাইম নিউজে। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একই সাথে স্বাস্থ্য পরিষেবার 5টি প্রকল্পে 515 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় ডোনার মন্ত্রক বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সুস্থ শৈশব সুস্থ কৈশোরের 7ম পর্যায়ে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপন করার জন্য বুধবার দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বাস্থ্য পরিষেবায় কোনো রকম কম্প্রোমাইজ হবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের বারবার আমরা বলছি যে স্বাস্থ্যকে নিয়ে আমরা কম্প্রোমাইজ করব না। আমরা বিভিন্ন এখন ইনভেস্টার্স বাইরের থেকে আসছে, মেডিকেল খুলেছে, এখানে আরো হসপিটাল, নতুন সুপার স্পেশালিটি হসপিটাল খোলার জন্য কালকেই মোস্ট প্রবাবলি এটা টেন্ডারও হয়েছে। আমার কাছে যা খবর আছে, কিরণজি বলছিলেন যে কেউ যেন এটা না বলে ত্রিপুরাতে, এবং মিডিয়া যারা আছেন তাদের মাধ্যমে আমি বলবো, অনেক ট্রিটমেন্ট প্রায় 99%, 92% থেকে 96%, 97% ট্রিটমেন্ট ত্রিপুরাতেই এখন সম্ভব। কিন্তু সবসময় একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে যে না, এখানে ভালো ট্রিটমেন্ট পাওয়া যাবে না, বাইরে চলে যায়, আননেসারি যায়। আমবাসা আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য পরিষেবার 5টি প্রকল্পে মোট 515 কোটি টাকার অর্থরাশি মঞ্জুর করেছে কেন্দ্রীয় ডোনার মন্ত্রক বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আপনারা এর মধ্যে দেখেছেন ডোনার মিনিস্ট্রি থেকে আমরা 5টি প্রকল্পের জন্য, আমরা আরো অনেকগুলো আমরা প্রকল্পের জন্য আহ্বান করেছিলাম। সেখানে 5টি প্রকল্পতে প্রায় 515 কোটি টাকা মঞ্জুরি দিয়েছে। এর মধ্যে ডেন্টাল কলেজে 202 কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচার করার জন্য ডেভেলপমেন্টে, এবং মাদার এন্ড চাইল্ড হসপিটাল জিবিতে হবে, সেখানে 192 কোটি টাকা দেওয়া হয়েছে। ডি এডিকশন সেন্টার যেটা বিশ্রামগঞ্জে আমরা করতে যাচ্ছি, সেখানের জন্য 192 কোটি টাকা দিয়েছে। এই যে মানে একটা সুবিধা হয়েছে, এই যে আমরা বলি ডাবল ইঞ্জিনের সরকার, সেটা কিন্তু প্রকৃত অর্থে খুব ইজি হচ্ছে সেখানে। সুস্থ শৈশব সুস্থ কৈশোরের 7ম পর্যায়ে মোট 11,35,000 শিশু কিশোরকে ভিটামিন এ এবং জিঙ্ক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। 31 তারিখ পর্যন্ত চলবে এই অভিযান। ত্রিপুরাতে মেডিকেল হাব তৈরি করার উদ্দেশ্যে প্রতি জেলায় একটি করে ট্রমা সেন্টার গঠন করবে রাজ্য সরকার। রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপনের ক্ষেত্রে দরপত্র আহ্বানের পাশাপাশি ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি সেরেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান কর্মসূচি পালিত হলো আগরতলা পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ডে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, নিগমের কাউন্সিলর অলোক রায় সহ অন্যান্যরা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 7.0 অঙ্গ হিসেবে আগরতলা পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন দীপক মজুমদার সহ 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া ওই এলাকার সমস্ত আশা কর্মী সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকার লোকজন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেছেন, 24 অক্টোবর থেকে আগামী 6 নভেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য শৈশব সুস্থ কৈশোর অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে তা করা হবে। তার উদ্দেশ্য হচ্ছে শৈশব থেকে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচনে ইতিমধ্যে শুরু হয়ে গেছে জল্পনা। বিশেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সভাপতি নির্বাচনের বিষয়টি সম্পন্ন করার দলের কেন্দ্রীয় নির্দেশের পরেই রাজ্য বিজেপিতে শুরু হয়েছে জল্পনা। সাংগঠনিক রীতিনীতি মেনেই ত্রিপুরার প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচন প্রায় দোরগোড়ায়। সদস্য সংগ্রহ অভিযান শেষে এবার শুরু হয়েছে দলের সক্রিয় সদস্য সংগ্রহ অভিযান। বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী মণ্ডল, জেলা স্তর হয়ে প্রদেশ স্তরে সম্পন্ন হবে সভাপতি নির্বাচন প্রক্রিয়া। স্বাভাবিকভাবে সভাপতি পদ নিয়ে তুমুল জল্পনা শুরু হয়ে গেছে ত্রিপুরা প্রদেশ বিজেপিতে। বিশেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সভাপতি নির্বাচনের বিষয়টি সম্পন্ন করা দলের কেন্দ্রীয় নির্দেশের পরে রাজ্য বিজেপিতে শুরু হয়েছে এই জল্পনা। দীর্ঘদিন ধরে ত্রিপুরা প্রদেশ বিজেপির দায়িত্ব
দায়িত্বে রয়েছেন রাজীব ভট্টাচার্য। 2023 সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তারই সভাপতিত্বে। কিন্তু রাজ্যসভার সাংসদ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর তিনি সভাপতির দায়িত্বে থাকবেন নাকি নতুন কেউ দায়িত্ব নেবেন, এ নিয়ে তুমুল জল্পনা চলছে বিজেপির উঁচু তলা থেকে নিচু তলা পর্যন্ত। নিউজ নাওয়ের হাতে আসা তথ্য অনুযায়ী ত্রিপুরা প্রদেশ সভাপতি পদে নতুন মুখ আনতে ইচ্ছুক দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তার কারণ হিসেবে প্রদেশ স্তরে আরো নতুন মুখ তুলে আনা হবে বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। নিয়ম মাফিক নির্বাচন হলেও কেন্দ্রীয় নেতৃত্বের ইচ্ছের প্রতিফলনই কিন্তু বরাবরই বিভিন্ন রাজ্যের সভাপতি নির্বাচনে হয়ে থাকে। এ রাজ্যেও যে তার ব্যতিক্রম হবে না তা বলা যায় হলফ করেই। শাসক দলের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী সভাপতি নিয়ে দুটি শিবিরে বিভক্ত হয়ে আছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। দুই শিবিরই সভাপতির মতো দলের গুরুত্বপূর্ণ পদের হ্রাস নিজেদের হাতে রাখতে আগ্রহী। দুই শিবিরেই আলাদা আলাদা পছন্দের লোক রয়েছেন। তাই গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বেও যথেষ্ট সতর্ক। কেননা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার রাজ্য পরিচালনা নিয়ে মোটামুটি সন্তুষ্ট কেন্দ্রীয় নেতৃত্ব। বিশেষ করে একটা সময়ে বাইক বাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা ইস্যুতেও রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছিল রাজ্য বিজেপি। দলের ভেতরেই শুরু হয়েছিল বিদ্রোহ। এই অবস্থায় মুখ্যমন্ত্রী বদল করে নির্বাচনী সাফল্য এবং পরবর্তী পর্যায়ে স্বচ্ছ এবং সহনশীল ব্যক্তি হিসেবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজের ইমেজ ধরে রাখতে পেরেছেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যদিও তার সময়ে পুলিশ প্রশাসনের কাজ নিয়ে বিরূপ মনোভাব রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির। অন্যদিকে সভাপতি পদে নিজেদের পছন্দের লোক বসাতে চাইছে ত্রিপুরা প্রদেশ বিজেপির অপর এক গোষ্ঠী। এই অবস্থায় প্রদেশ বিজেপির সভাপতি পদটি দুই শিবিরের কাছে হয়ে উঠেছে ইগোর লড়াই। দুই শিবির থেকে একাধিক নাম জমা দেওয়া হয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। এক্ষেত্রে সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের একজন পদাধিকারীর নাম ঘোরাফেরা করছে বর্তমান মুখ্যমন্ত্রীর পছন্দের লোক হিসেবে। অন্যদিকে রাজ্য মন্ত্রিসভার একজন সদস্যকে সভাপতির পদে প্রজেক্ট করছে ত্রিপুরা প্রদেশ বিজেপির অপর গোষ্ঠী। তবে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার ফলে সর্বক্ষণের সভাপতি হিসেবে কাজ চালিয়ে যাওয়া তার পক্ষে কতটা সম্ভব হবে এ নিয়ে খানিকটা দ্বিধায় রয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। এক ব্যক্তি এক পদের গাইডলাইন যেখানে রয়েছে বিজেপির সংবিধানে, সেই ক্ষেত্রে মন্ত্রিত্বে থাকা অবস্থায় দলীয় সভাপতির পদে মনোনীত হবার ক্ষেত্রে দেখা দেবে প্রতিবন্ধকতা। স্বাভাবিকভাবেই এই বিষয়টিকেও চিন্তা করতে হবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। সব মিলিয়ে সভাপতি পদ নিয়ে স্নায়ুর চাপ এখন তুঙ্গে ত্রিপুরা প্রদেশ বিজেপিতে। তবে যে কোনো রাজ্যেই মুখ্যমন্ত্রীর পছন্দের ব্যক্তিকে দলের সভাপতি হিসেবে নিযুক্ত করার মধ্য দিয়ে বিশেষ করে দল, সরকার এবং সংগঠনের মধ্যে অভ্যন্তরীণ যোগসূত্র ও সমন্বয় তৈরি হয় বলে বিশ্বাস করেন রাজনৈতিক বোদ্ধারা। তবে কি ত্রিপুরার ক্ষেত্রে এই ফর্মুলাতেই এগিয়ে যাবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, তা পরিষ্কার হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত অর্থ প্রদানে অসহযোগিতা করছে রাজ্যের ব্যাংকগুলো। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্যের হাজার হাজার লাভার্থী। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় লাভার্থীদের অর্থ প্রদানে অসহযোগিতা করছে রাজ্যের সিংহভাগ ব্যাংক। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এই কথা জানিয়েছেন রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক। লাভার্থীদের অর্থ প্রদানে অসহযোগিতার কারণে ব্যাংকগুলিকে সবচেয়ে বড় মাফিয়া বলেও অভিহিত করেছেন সুবল ভৌমিক। ব্যাংক হচ্ছে এখন সবচেয়ে বড় মাফিয়া এই রাজ্যে। ব্যাংক মানুষকে হ্যারাস করা, কেন্দ্রে সরকার টাকা দিয়েছে, বিজেপি সরকার টাকা দিয়েছে, গরিব মানুষের জন্য দিয়েছে, সেই টাকা ওদেরকে দেবে মনে হচ্ছে ব্যাংক তার পকেট থেকে টাকা দিচ্ছে, মানুষকে প্রতিনিয়ত হ্যারাস করছে। সারা রাজ্যে হাজার হাজার বিশ্বকর্মা যোজনায় লাভার্থীরা ব্যাংকের দরজায় যাচ্ছে ফিরছে। কিছু কিছু ব্যাংক ভালো ভূমিকা নিয়েছে, সেটা তারা তাদের কাজটা করেছে, কিন্তু কিছু ব্যাংক এটা নিয়ে খুব তালবাহানা করছে গরিব মানুষের সঙ্গে। আমরা এক্ষেত্রে সংশ্লিষ্ট যোজনার অন্তর্গত লাভার্থীদের অর্থ রাশি প্রদানের অবিলম্বে পদক্ষেপ নেবার জন্য ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সুবল ভৌমিক। বলছি যে ইমিডিয়েট যাতে সারা রাজ্যের সমস্ত যারা এই বিশ্বকর্মা যোজনায় লাভার্থী, যারা এই যোজনায় 1 লক্ষ টাকা ঋণ এবং 15,000 টাকার টুলস যেটা পাওয়ার কথা, যে টাকাটা এটা যেন অবিলম্বে দেওয়া হয়, যাতে এইভাবে গড়িমসি করে মানুষকে হ্যারাস করা,
মানুষকে এইভাবে গরিব মানুষের প্রতি যে ব্যবহার তারা করছে ব্যাংক, এটা অবিলম্বে বন্ধ করে এই যোজনা যাতে সফল হয়, প্রত্যেকটা গরিব মানুষ যাতে তার অর্থ পায়, সেই ব্যবস্থা করার জন্য আমরা ব্যাংকগুলোকে বারবার জানাচ্ছি। সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী রাজ্যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার লাভার্থীদের তালিকায় রয়েছেন ৫১,৩০৫ জন। এদের মধ্যে ১৮,০০০ লাভার্থীকে ইতিমধ্যেই প্রশিক্ষণ দিয়েছে রাজ্য সরকার। ৬,০০০ লাভার্থী সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন প্রশিক্ষণ পর্বে। তবে এদের মধ্যে মাত্র ১৩০০ লাভার্থীকে কেন্দ্রীয় এই প্রকল্পের অর্থ প্রদান করেছে ব্যাংকগুলো। স্বাভাবিক কারণে বাদবাকি লাভার্থীরা এই ক্ষেত্রে বঞ্চিত রয়েছেন কেন্দ্রীয় যোজনার অর্থরাশি থেকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বৃহস্পতিবার খোয়াই জেলা সফর করেন রাজ্যে আগত কেন্দ্রীয় পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রণালয়ের কেন্দ্রীয় রাজ্য প্রতিমন্ত্রী অজয় টামটা। খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় রাজ্য প্রতিমন্ত্রী অজয় টামটা। এই বৈঠকে খোয়াই জেলার সড়ক যোগাযোগ, জল জীবন মিশন সহ একাধিক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে খুঁটিনাটি জানান জেলার প্রশাসনিক আধিকারিকরা। এদিনের এই বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দ্রন সহ জেলা সকল আধিকারিকরা। রাজ্যে চালু কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় রাজ্য প্রতিমন্ত্রী। योजनाओं का मॉनिटरिंग किया है। जल जीवन मिशन है, मनरेगा है, PMGSY है, NHIDCL है, और भी हमारे फॉरेस्ट से संबंधित, एग्रीकल्चर से, हॉर्टिकल्चर से सभी डिपार्टमेंट की समीक्षा की है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্য সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নমূলক বিভিন্ন কাজ চলছে বলে কেন্দ্রীয় রাজ্য প্রতিমন্ত্রী জানান। এই কর্মকাণ্ডের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রাজ্য প্রতিমন্ত্রী। কেন্দ্রীয় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে সাম্প্রতিক সময়ে রাজ্য সফর করেছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। বন্যা পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে উন্নয়ন কাজের বিষয়ে খোঁজখবর নেবার জন্য রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। এদিনের বৈঠকে মনরেগা প্রকল্পের কাজকর্ম নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রাজ্য প্রতিমন্ত্রী অজয় টামটা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। জনজাতি অংশের মানুষের স্বার্থে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জালাইরং কমি এলাকায় নির্মিত হচ্ছে রেস্ট হাউস। বৃহস্পতিবার রেস্ট হাউসের নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। জনজাতিদের থাকার জন্য জনজাতি কল্যাণ দপ্তর এই রেস্ট হাউসটি নির্মাণ করছে বলে মন্ত্রী জানান। আনুমানিক ২ কোটি টাকা খরচ করে রেস্ট হাউস নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রী বিকাশ দেববর্মা। দূরান্ত থেকে আসবে, যারা আসবে এখানে চিকিৎসার জন্য আসবে, যারা অফিসে আসবে, যেমন নোনাসরা, কাকড়াছড়া, হলদিয়া, যারা দূর দূরান্ত আসবে। শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে ডানা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে ডানা। প্রেক্ষিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায়। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে ত্রিপুরাতেও। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে তীব্র ঘূর্ণিঝড় হিসেবে উড়িষ্যা উপকূলে ল্যান্ডফল করবে ডানা। উড়িষ্যার ভিতরকণিকা ও দামারার কাছে ল্যান্ডফল করার প্রবল সম্ভাবনা ঘূর্ণিঝড় ডানার। এর প্রভাব থাকবে পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত। ল্যান্ডফলের সময়ে ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ১২০ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছে ভারতীয় মৌসুম বিভাগ। বৃহস্পতিবার পারাদ্বীপ থেকে ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই তীব্র ঘূর্ণিঝড়। ঝড়ে বাংলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্ষতির পরিমাণ বেশি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষ প্রভাব পড়বে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও বাঁকুড়ায়। ইতিমধ্যে তীব্র ঘূর্ণিঝড় শক্তিশালী ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে ডানা। বর্তমানে মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর রয়েছে ডানার অবস্থান। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাত ১১টা থেকে শুরু হবে ল্যান্ডফল প্রক্রিয়ার। সকাল ৮টা পর্যন্ত সময় লেগে যাবে ঝড়ের লেজ স্থলভাগ প্রবেশ করতে। এই ৯ ঘন্টা সময় ধরে তাণ্ডব লীলা চালাবে ডানা। তবে এখানেই শেষ নয়, আরও অনেক বেশি সময় ধরে এই স্থলভাগে চলবে দাপট।
ওড়িশার জনপ্রিয় সমুদ্র সৈকত পুরীতেও সতর্ক রয়েছে প্রশাসন। পর্যটকদের চলে যেতে বলা হয়েছে। সৈকতে থাকা দোকানগুলিও সরিয়ে দেওয়া হয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ। ঘূর্ণিঝড় ডানার জন্য ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে। দীঘায় ক্রমশ উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। প্রশাসনের তরফে সমুদ্র সৈকত থেকে সবকিছু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গতকালই পর্যটকদের ফিরিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার সল্টলেকের পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান আনুষ্ঠানিক সূচনা করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘূর্ণিঝড়ের প্রভাবের কথা মাথায় রেখে সেই কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে কলকাতায়। ঝড়ের দাপটে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে শুক্রবার সকাল 9টা পর্যন্ত কোনো বিমান কলকাতা বিমানবন্দর থেকে ছাড়বে না বা নামবে না, অর্থাৎ 15 ঘন্টার জন্য বন্ধ রাখা হবে কলকাতা বিমানবন্দর। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, রাজ্যের 14টি জেলায় ডানার প্রভাব পড়বে। সরকার 10,60,000 মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত 3 লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে রাজ্য প্রশাসন। ওড়িশায় 14টি জেলায় সব শিক্ষা প্রতিষ্ঠান 25 তারিখ অবধি বন্ধ রাখা হয়েছে। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ত্রিপুরাতেও। 24 এবং 25 তারিখ ত্রিপুরার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশ থেকে শুধু অবৈধভাবে অনুপ্রবেশ না, ত্রিপুরা রাজ্যে এসে দারুণভাবে বাড়িঘর বানিয়ে এবং ব্যবসা বাণিজ্য করে চালিয়ে যাচ্ছে। আসবো এই খবরে, কিন্তু তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর থাকবো এই খবরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছি খবরে। শুধু অবৈধ অনুপ্রবেশ নয়, রাজ্যে প্রবেশ করার পর বাড়িঘর বানিয়ে নির্বিবাদে বাস করছে প্রচুর বাংলাদেশি নাগরিক। শ্রীনগর থানাধীন এলাকায় এক বাংলাদেশি মহিলাকে আটক করার ঘটনায় উঠে এলো এই অভিযোগের সত্যতা। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মলয়নগর বাইপাস সংলগ্ন এলাকা থেকে দ্রৌপদী বর্মন নামের এই বাংলাদেশি মহিলাকে আটক করে শ্রীনগর থানার পুলিশ। ঘটনায় মহিলাকে জিজ্ঞাসাবাদের পরে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, গত 2 বছর ধরে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেন দ্রৌপদী বর্মন নামের এই মহিলা, এবং শুধু প্রবেশ করাই নয়, রীতিমতো বাড়ি ঘর বানিয়ে স্থানীয় এলাকায় নির্বিবাদে বসবাস করছিলেন এই বাংলাদেশি মহিলা। কোনো ধরনের প্রামাণ্য নথি ছাড়াই কিভাবে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে একজন ভিন দেশের নাগরিক রাজ্যে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, সংশ্লিষ্ট ঘটনায় স্বভাবতই উঠে এসেছে এই জ্বলন্ত প্রশ্ন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় পুলিশ ও সীমান্ত রক্ষীদের হাতে ধরা পড়ছে প্রচুর বাংলাদেশি নাগরিক, যাদের মধ্যে একটা বড় অংশ বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী। সীমান্ত এলাকায় মানব পাচারের জন্য কাজ করছে বেশ কয়েকটি সক্রিয় চক্র। নিরাপত্তা বলয় ডিঙিয়ে রাজ্যে বাংলাদেশি নাগরিকদের এমন রমরমা অনুপ্রবেশের ঘটনায় হুমকির মুখে রাজ্যের সার্বিক নিরাপত্তা। একই ধরনের ঘটনা সামনে উঠে এসেছে বিশালগড় এলাকা থেকেও, যেখানে কানাই ঘোষ নামের এক বাংলাদেশি নাগরিক অনেক মানুষের সঙ্গে প্রতারণা করে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে বিশালগড় এলাকায় বসবাস করছিলেন। প্রতারক কানাই ঘোষের খোঁজে বিশালগড়ে এসে কানাই ঘোষের হুমকি ধমকির মুখেও পড়েন প্রতারিত মানুষজন। পরে এই বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিতরা। তার নাম হচ্ছে কানাই। প্রতারণা করছিল ব্যাংকের সাথে প্রতারণা, এবং আমার সাথে প্রতারণা করছে। আমার দোকান আছে। রাজ্যের বিভিন্ন এলাকায় বাংলাদেশ থেকে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করার পর জাঁকিয়ে বসবাস করছে রোহিঙ্গা শরণার্থী সহ অন্যান্য বাংলাদেশি নাগরিকরা।
বিশেষ করে গোমতী জেলার পালাটানা ও সোনামুড়া এলাকায় এই চিত্র রীতিমতোই উদ্বেগজনক। জানা গেছে স্থানীয় প্রশাসনের একটি মহলকে বিভিন্নভাবে ম্যানেজ করে নকল নথিপত্র ব্যবহার করে অথবা পয়সার বিনিময়ে এদেশের কাগজপত্র বের করে বসবাস করছেন অবৈধ বাংলাদেশিরা। তাদের সাহায্য করার জন্য বিভিন্ন লেভেলে কাজ করছে সংগঠিত একটি চক্র। বাংলাদেশে সাম্প্রতিক পালা পরিবর্তনের পর সেখানে আবার সক্রিয় হয়ে উঠেছে ভারত বিরোধী নানান মহল। এই পরিস্থিতিতে রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও বাংলাদেশিদের বসবাসের ঘটনা শুধু উদ্বেগজনক নয়, রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে একটি বিরাট ভূমিকা হয়ে দেখা দিয়েছে। এ রাজ্য থেকে মানব পাচারকারীকে আটক করে নিয়ে গেছেন এনআইএ আধিকারিকরা। রাজ্যে অবৈধ অনুপ্রবেশের চ্যালেঞ্জকে রাজ্য পুলিশ ও বিএসএফ কিভাবে দমন করতে পারে তাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ অবৈধ শব্দবাজি আটক করেছে আমতলী থানার পুলিশ। আমতলী থানার সেকেন্ড অফিসার মৃণাল পাল ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গোপাল দাসের তত্ত্বাবধানে বাজিগুলো উদ্ধার হয়। এই বাজিগুলোর বাজার মূল্য আনুমানিক 40,000 টাকা হবে বলে জানিয়েছে আমতলী থানার পুলিশ। জানা যায় বুধবার রাতে আগরতলা মহারাজগঞ্জ বাজার থেকে TR05A 1713 নম্বরের একটি গাড়ি প্রচুর পরিমাণ শব্দবাজি সহ বিশালগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই গোপন সংবাদের ওপর ভিত্তি করে আমতলী থানার সেকেন্ড অফিসার মৃণাল পাল ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গোপাল দাস আমতলী থানার নাকা পয়েন্টে গাড়িটিকে আটক করে প্রচুর পরিমাণ শব্দবাজি উদ্ধার করে। উদ্ধারকৃত বাজিগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এবং বাজির মালিকের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে আমতলী থানার পুলিশ আধিকারিক। আমরা গাড়ি থেকে উক্ত বাজিগুলো সিজ করি। 480 প্যাকেট বাজি আমরা সিজ করি। বাজার মূল্য কত টাকা অবশ্য? অনুমান 40,000 টাকা। কোথা থেকে ধরলেন স্যার? আমরা একটি গাড়ি থেকে বাজিগুলো সিজ করি। থানার সামনে দেখি স্যার। সীমান্ত এলাকায় দেখা গেল বাঘ। এমনই আতঙ্ক ছড়িয়েছে সাবরুমের শ্রীনগর সীমান্ত এলাকার করিমাটিলা এলাকায়। খবর ছড়িয়ে পড়তে এলাকার মানুষের মধ্যে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি সাবরুমের শ্রীনগর সীমান্ত এলাকার করিমাটিলা এলাকায় একটি বাঘ সদৃশ জন্তুকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে বলে স্থানীয় জনগণের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে। স্থানীয় লোকজনের ধারণা, সাম্প্রতিক বন্যার সময় এই জন্তুটি যে কোনোভাবে সীমান্ত কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এপারে এসে পৌঁছেছে। বাঘ সদৃশ এই জন্তুটি নজরে আসার পর থেকে শ্রীনগর সীমান্ত এলাকায় মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। চোখ রাখছি খেলার খবরে। শনিবার থেকে শুরু হবে রঞ্জি ট্রফির মুম্বাই ত্রিপুরা ম্যাচ। বৃহস্পতিবার এমবিবি ময়দানে অনুশীলন করল মুম্বাই এবং ত্রিপুরা দল। গ্রুপে একটি করে ম্যাচ হেরে দু দলের কাছে গুরুত্বপূর্ণ এই তৃতীয় ম্যাচটি। মুম্বাই এবং ত্রিপুরার মধ্যে বহুল প্রত্যাশিত রঞ্জি ট্রফির তৃতীয় ম্যাচটি শুরু হবে শনিবার। এমবিবি স্টেডিয়ামে শুরু হতে চলেছে মুম্বাই ত্রিপুরা ম্যাচ। বৃহস্পতিবার সকালে এমবিবি গ্রাউন্ডে নেট অনুশীলন করে মুম্বাই ত্রিপুরা উভয় দল। অজিঙ্কা রাহানের নেতৃত্বে শার্দুল ঠাকুরের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে ত্রিপুরার সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত মুম্বাই। অপরদিকে শেষ ম্যাচে প্রতিপক্ষ মেঘালয়কে ইনিংস ও 17 রানে হারিয়ে দিয়ে ঘরের মাঠে মুম্বাইয়ের বিরুদ্ধে অনেকটাই আত্মবিশ্বাসী ত্রিপুরা। মণিশঙ্কর সিং এর দুর্ধর্ষ বোলিং পারফরমেন্স নজরে রাখবে ত্রিপুরাকে। একটি করে ম্যাচ হেরে গ্রুপের তৃতীয় ম্যাচে পয়েন্ট অর্জন করতে উভয় দলই নিজেদের উজাড় করে দেবে তার বলার অপেক্ষা রাখে না। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনারা আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।